চ্যাপ্টার 286 আ টন্টিং স্মাইল। ইস্ট বালাম ডকের ঘড়িঘরের একদম উপরের তলায় ক্লাইন মোরেত্তি অন্ধকারের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছিল। মুখে একটা ক্লাউন মাস্ক পরে সে ডক ইউনিয়নের ডরমেটরির দিকে খুব শান্তভাবে তাকিয়েছিল। আকাশে একটা এয়ারশিপ ভাসছিল। ভেতরের লাল ইটের দালানে আসলে কি ঘটছে বা যুদ্ধের পরিস্থিতি কি সেটা বাইরে থেকে জানার কোনো উপায় ক্লাইনের ছিল না। সে কেবল ধৈর্য ধরে অপেক্ষা করছিল আর চারপাশের পরিবেশের পরিবর্তন দেখে পরিস্থিতির আন্দাজ করার চেষ্টা করছিল। মাঝে মাঝে কিছু কালো বিন্দুর মতো জিনিস এদিক ওদিক উড়ে যাচ্ছিল, সেগুলো দেখেও সে বোঝার চেষ্টা করছিল যে ভেতরে কি হতে পারে। ঠিক সেই মুহূর্তেই সে দেখল ডক এলাকার সবকটি গ্যাস ল্যাম্প একসাথে নিভে গেল। একটাও বাতি জ্বলছিল না। পুরো এলাকাটা একদম ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। এর ঠিক পরমুহূর্তেই সেই লাল ইটের দালানটা থেকে এমন এক অনুভূতি ছড়িয়ে পড়ল যা ক্লাইনের মনে এক গভীর ছাপ ফেলে গেল। দালানটা থেকে অনেক দূরে থাকার পরেও ক্লাইন নিজের অজান্তেই কাঁপতে শুরু করল। ভয়ে তার পা দুটো অবশ হয়ে এলো আর সে কুঁকড়ে গেল। তার মনে হচ্ছিল ওপর থেকে কেউ যেন তাকে খুব তাচ্ছিল্যের সাথে দেখছে, এমন এক শক্তি যা তার আত্মাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। এই অনুভূতিকে বাধা দেওয়া বা এর মুখোমুখি হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ক্লাইনের এলোমেলো চিন্তার মাঝে হঠাৎ একটা কথা মনে পড়ল, ঈশ্বরের দিকে সরাসরি তাকাতে নেই। তার মনে পড়ে গেল ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির সেই দিনটার কথা। সেদিন যখন সে মেগোজ আর তার গর্ভে থাকা সন্তানের মানসিক অবস্থা বোঝার জন্য স্পিরিট ভিশন অ্যাক্টিভেট করতে চেয়েছিল, ঠিক এই একই অনুভূতি হয়েছিল। এখনকার এই ভয়াবহ অনুভূতিটা ঠিক সেই সময়ের মতোই ছিল না, বরং এটা এখনকার চেয়েও অনেক বেশি চরম এবং ভয়ঙ্কর ছিল। ক্লাইন মনে মনে ভাবল, এটা কিভাবে সম্ভব? লেনেভুসকে তো ট্রু ক্রিয়েটর শুধুমাত্র সামান্য একটু দেবত্ব বা গঢ়ুর দিয়েছিল। খুব বেশি হলে তাকে এক বা দুটি বিশেষ বস্তু দেওয়া হয়েছিল। কিন্তু এখন কেন মনে হচ্ছে যেন স্বয়ং কোনো অশুভ ঈশ্বর পৃথিবীতে নেমে আসছেন? ক্লাইনের শরীরের কাঁপুনি তখনও থামেনি, আর তার চিন্তাভাবনাগুলো অসাড় হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই সে অনুভব করল এক গভীর, শান্ত এবং নিবিড় অন্ধকার এসে সেই ভয়ঙ্কর অনুভূতিটাকে যেন গিলে ফেলল। দুটো অনুভূতি একে অপরকে বাধা দিয়ে ভ্যানিশ হয়ে গেল, আর সাথে সাথে চারপাশের গ্যাস ল্যাম্পগুলো আবার জ্বলে উঠল। আকাশের সেই এয়ারশিপটি যা ভারসাম্য হারিয়ে নিচের দিকে নামতে শুরু করেছিল, সেটিও আবার আগের জায়গায় স্থির হয়ে গেল। সবকিছু আগের মতোই স্বাভাবিক মনে হতে লাগল, যেন কিছুই ঘটেনি। কিন্তু ক্লাইন বিশ্বাস করতে পারছিল না যে সবকিছু শেষ হয়ে গেছে। সে খুব কষ্ট করে সোজা হয়ে দাঁড়াল। সে নিশ্চিত ছিল যে ওই লাল ইটের দালানটার ভেতরে খুব বড় কিছু একটা ঘটে গেছে। সেখানে এখন আর কোনো অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব নেই, এমনকি অশুভ ঈশ্বরের নেমে আসার সেই অনুভূতিটাও আর পাওয়া যাচ্ছে না। এর মানে ট্রু ক্রিয়েটর বা লেনেভুসের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তবে ক্লাইন এটাও বুঝতে পারছিল যে নাইটহক্সরা নিশ্চয়ই খুব বড় কোনো আঘাত পেয়েছে। হয়তো তাদের আর লড়াই করার মতো শক্তিও অবশিষ্ট নেই। হঠাৎ ক্লাইনের মনে একটা সন্দেহ জাগল। সে দ্রুত তার বাম হাতের হাতা থেকে স্পিরিট পেন্ডুলামটা বের করল। এক হাত দিয়ে সেটা ধরে সে নিচু স্বরে বলল, লেনেভুস এখন আর বিপজ্জনক নয়। এই বাক্যটা 7 বার দ্রুত উচ্চারণ করার পর সে চোখ খুলে দেখল পোখরাজ পাথরের পেন্ডুলামটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। তবে এর ঘোরার গতি খুব একটা বেশি ছিল না, এবং এটা খুব বড় বৃত্ত তৈরি করছিল না। এর মানে হল লেনেভুস এখনও বিপজ্জনক একজন মানুষ, তবে তার বিপদের মাত্রা এখন অনেক কম। কিন্তু ক্লাইনের নজর কেড়ে নিল অন্য একটা ব্যাপার। তার ডিভিনেশন এবার আর ব্যর্থ হয়নি। তার মানে লেনেভুস এখন আর ট্রু ক্রিয়েটরের দেওয়া সেই গডহুডের সাথে যুক্ত নেই। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল, যা ক্লাইনের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। তার মনে হল যেন পায়ের তলা দিয়ে এক তীব্র বৈদ্যুতিক প্রবাহ সরাসরি তার মস্তিষ্কে গিয়ে আঘাত করল। ক্লাইন ভাবল, হয়তো এখন আমি কিছু একটা করতে পারি। সে আর দ্বিধা করল না। অন্ধকার ঘড়িঘরের ভেতরেই সে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 ধাপ হাঁটল আর ধূসর কুয়াশার ওপরে নিজের সেই রহস্যময় জগতে চলে গেল। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সে তার চেয়ারে বসল এবং একটা হলদেটে বাদামি রঙের ছাগলের চামড়ার পার্চমেন্ট তৈরি করল। সেখানে সে ডিভিনেশনের জন্য লিখল, লেনেভুসের পালানোর পথ। ক্লাইন চেয়ারে হেলান দিয়ে বসল এবং সেই বাক্যটি বিড়বিড় করে বলতে বলতে গভীর ঘুমের রাজ্যে প্রবেশ করল। সেই কুয়াশাচ্ছন্ন এবং মায়াবী স্বপ্নের জগতে সে ড্রেন বা নর্দমার একটা দৃশ্য দেখতে পেল। সেখানে কাদা ভরা সুড়ঙ্গ, অন্ধকার নোংরা পথ আর মরিচা ধরা লোহার পাইপ দেখা যাচ্ছিল। জায়গাটা ছিল খুব সরু এবং চারপাশ থেকে বন্ধ। ক্লাইন বিড়বিড় করে বলল, ওটা নর্দমা। সাথে সাথে ক্লাইন জেগে উঠল। সে নিজের আত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি ব্যবহার করে ধূসর কুয়াশা থেকে নিচে নেমে এল। বাস্তব জগতে ফিরে এসেই সে কয়েক ধাপ পিছিয়ে গেল এবং ঘড়িঘরের সেই দিকে গেল যেদিক থেকে এয়ারশিপটা দেখা যায় না। ক্লাইন পেঁচানো সিঁড়ি দিয়ে নিচে নামল না, বরং সে ঘড়িঘরের সেই গাঢ় হলুদ রঙের রেলিংটা টপকে নিচে ঝাঁপ দিল। সে তার ভারসাম্য আর ডেক্সটারিটি ব্যবহার করে দালানের কার্নিশ আর দেয়ালের খাঁজ ধরে ধরে একতলা থেকে আরেক তলায় লাফিয়ে নামতে লাগল।
তাকে দেখে মনে হচ্ছিল যেন সে সমতল কোনো মাটির ওপর দিয়ে খুব সাবলীলভাবে হেঁটে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই সে রাস্তার শক্ত পাথুরে মেঝের ওপর পা রাখল। সেই ছোট লাল ইটের দালানটার ভেতরে দুজন নাইট হক্স, যারা লাল গ্লাভস পরেছিল, তারা দরজার পাশে অচেতন হয়ে পড়ে আছে। রূপালী প্রলেপ দেওয়া সেই প্রাচীন আয়নাটা এক কোণে পড়ে আছে। সেটাকে দেখে এখন আর স্পেশাল কিছু মনে হচ্ছে না, এমনকি সেটাকে গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট বলেও মনে হচ্ছে না। তবে এটা বোঝা যাচ্ছিল যে আয়নাটা ধীরে ধীরে তার ক্ষমতা আবার ফিরে পাচ্ছে। ক্রেস্টেড সেসিমির একটা চৌরাস্তার মোড়ে হাঁটু গেড়ে বসেছিলেন। তার চোখের কোণ দিয়ে অশ্রুর মতো রক্ত গড়িয়ে পড়ছিল। তার ছোট সোনালি বাদামি চুলগুলো অবিন্যস্ত হয়ে ঝুলে আছে। তার কোট আর শার্টের কলার ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। তার সরু চিবুক আর শক্ত হয়ে থাকা মুখটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি খুব কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছিলেন। তার দাঁতগুলোর ওপর একটা করে বিকৃত এবং আধো অন্ধকার চেহারা ফুটে উঠেছে। সেসিমির তার বাম হাতের লাল গ্লাভস দিয়ে মাটির ওপর ভর দিলেন। খুব কষ্ট করে তিনি মাথা উঁচু করে সামনের দিকে তাকালেন। ঠিক তার সামনেই দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িটা ছিল। সিঁড়ির ওপরে লেনেভুস দাঁড়িয়েছিল। তার লিনেনের শার্টের সব কটি বোতাম খোলা। লেনেভুস খুব সোজা হয়ে দাঁড়িয়েছিল। তার বুকের ঠিক মাঝখানে একটা ধবধবে সাদা আর মসৃণ হাড়ের তলোয়ার বা বোনসোড বিঁধে আছে। তার বুকের ওপর যে ঝুলন্ত মানুষের প্রতিকৃতি ছিল সেটা এখন আর নেই। সেখানে এখন শুধু একটা শূন্য গর্ত পড়ে আছে। সেই গর্ত দিয়ে লেনেভুসের শরীরের ওপারটা পর্যন্ত অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। লেনেভুস খুব কষ্টে নড়াচড়া করল এবং হঠাৎ খুব জোরে হেসে উঠল। সে এক পাগলাটে হাসি হেসে বলল, হা 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 হা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি সত্যি তোমাদের ধন্যবাদ দিতে চাই। একদম সত্যি বলছি। আমার এই আন্তরিক চোখের দিকে তাকিয়ে দেখো। আমি আসলেই তোমাদের কৃতজ্ঞতা জানাতে চাই। তোমরা যদি আমাকে খুঁজে না পেতে আর ঠিক সময়ে এখানে না আসতে, তবে কয়েক মাস পরে ট্রু ক্রিয়েটর যখন পৃথিবীতে নেমে আসতেন, তখন আমি তার শরীরে পরিণত হতাম। সেটা ঘটা মানে তো আমার মৃত্যুর চেয়েও খারাপ কিছু হওয়া, তাই না? সেসিমিরের কথাগুলো শুনে একদম হতবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে লেনেভুসের মতো একজন মানুষ, যার সব পরিকল্পনা তারা নস্যাৎ করে দিয়েছেন, সে এভাবে খুশি হতে পারে। সেই মুহূর্তে সেসিমির উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। তার বাধা দেওয়ার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সেসিমিরকে বিভ্রান্ত দেখে লেনেভুস একবার কাশল এবং হাসি মুখে বলল, তোমরা জানো কি, আমার মতো মানুষদের কাছে সবচেয়ে কষ্টের বিষয় হল যখন আমি খুব বড় কিছু অর্জন করি, কিন্তু সেটা জানানোর মতো কাউকে খুঁজে পাই না। শোনো, তবে যখন আমি টিঙ্গেন সিটিতে ছিলাম, তখন ট্রু ক্রিয়েটর আমাকে ধোঁকা দিয়েছিলেন। তিনি শুধু তার সন্তানের পৃথিবীতে আসার ব্যবস্থা করেননি, বরং গোপনে আমার শরীরের ভেতরেও একটা স্যাপলিং বা চারাগাছ রোপণ করেছিলেন। আমার তো মনে হয় মেগোসের ওই বাচ্চাটা ছিল কেবল একটা চালাকি। তিনি এমনকি অরোরা অর্ডারের সদস্যদেরও বলেননি তাকে পাহারা দিতে, যাতে সবার নজর অন্যদিকে থাকে। তিনি জানতেন যে ওই পরিকল্পনাটা ব্যর্থ হবে। তার আসল পৃথিবীতে আসার পরিকল্পনাটা ছিল আমার ভেতরে। আমাকে যে গডহুড দেওয়া হয়েছিল, সেটা ব্যাকল্যান্ডে আসার পর হঠাৎ করে আমার শরীরের ভেতরে থাকা সেই স্যাপলিং বা চারাগাছটার সাথে মিশে যেতে শুরু করে। হা হা হা, তোমরা কি কল্পনা করতে পারো? আমি ধীরে ধীরে তার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছিলাম। শেষ পর্যন্ত আমি নিজেই ট্রু ক্রিয়েটর হয়ে যেতাম। আমি কোনো সমাধান বের করার আগেই অরোরা অর্ডারের সদস্যরা সেই গডহুডের সূত্র ধরে আমাকে খুঁজে বের করে। ভাগ্য ভালো যে ওরা সবাই মাথা পাগলা আর বুদ্ধিহীন। হা হা হা, পৃথিবীতে সবসময় অনেক বোকা মানুষ থাকে। লেনেভুস কয়েকবার কাশল আর তার মুখ দিয়ে নোংরা রক্ত বেরিয়ে এল। ধীরে ধীরে সে তার শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছিল। সে এক পা সামনে বাড়াল। তার চেহারার সেই রুক্ষ ভাবটা হঠাৎ নরম হয়ে গেল আর তাকে আবার আগের লেনেভুসের মতো দেখাতে লাগল। সে সিঁড়ির রেলিংটা ধরল এবং তাচ্ছিলের হাসি হেসে বলল, সত্যি বলতে কি, ট্রু ক্রিয়েটর যদি পুরোপুরিভাবে পৃথিবীতে আসতে চাইতেন আর আমাকে পুরোপুরি বদলে দিতে চাইতেন, তবে তার প্রচুর পরিমাণে হতাশা, দুঃখ, অবসভাব আর আদিম পাপের প্রয়োজন ছিল। আর পুরো ব্যাকল্যান্ডে শুধুমাত্র এই ইস্ট বড়োয়ার ডক এলাকার কলকারখানাগুলোই তার সেই চাহিদা পূরণ করতে পারত। এ কারণেই আমি অন্যদের সাথে যোগাযোগ করার একটা সুযোগ পেয়েছিলাম। আমি জানতাম যে সরাসরি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করাটা বোকামি হবে, কারণ আমি যাদের সাথে মিশছিলাম তাদের মধ্যেই কেউ অরোরা অর্ডারের লোক হতে পারত। আমি শুরুতে ডক এলাকায় একটা ধর্মঘট শুরু করতে চেয়েছিলাম, যাতে পুলিশের নজর আমার দিকে পড়ে। কিন্তু অরোরা অর্ডারের একজন লোক আমাকে সাবধান করে দিয়েছিল। তারা আমাকে অনেক অত্যাচার করেছিল, তাই আমি বাধ্য হয়ে ওটা বন্ধ করে দেই। এরপর আমি এমন ভান করলাম যেন আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি এবং নর্দমার ভেতরে গিয়ে রাগ মেটানোর সুযোগ চাইলাম। সেই সুযোগে আমি গোপনে আমার নিজের রক্ত দিয়ে নর্দমার প্রাণীদের আক্রান্ত করতে শুরু করলাম, যাতে তারা ভয়ঙ্কর দানবে পরিণত হয়। দুর্ভাগ্যবশত তোমরা কারণটা খুঁজে বের করার আগেই অরোরা অর্ডার সেটা টের পেয়ে যায়। তাদের একজন সদস্য ওই দানবদের হাতে মারা গিয়েছিল।
হায়রে কপাল, এখন যেহেতু আমার কাছে সেই গঢুর বা স্যাপলিং কোনোটাই নেই, আমার রক্ত দিয়ে আর ওসব দানব তৈরি করা যাবে না। এরপর ওরা আমাকে আরও কড়া পাহারায় রাখল। তবুও আমি একটা সুযোগ পেয়ে গেলাম। আমি একজন যৌনকর্মীকে হত্যা করলাম এবং খুব নৃশংসভাবে সেটা করলাম যাতে পুলিশের নজরে পড়ি। কিন্তু কে জানত যে অরোরা অর্ডারের লোকেরা ওটাকে একটা সিরিয়াল কিলিংয়ের অংশ হিসেবে সাজিয়ে দেবে? এবারও আমি সাহায্য পেলাম না। সব সুযোগ শেষ হয়ে যাওয়ায় আমি এক বুদ্ধিদীপ্ত চাল চাললাম। আমি নিজেই প্রস্তাব দিলাম যে অরোরা অর্ডারের সবচেয়ে হিংস্র আর পাগল সদস্যটাকে যেন আমার পাহারায় রাখা হয়। ওরা আমার কথায় রাজি হয়ে গেল। হিহিহি, ওরা কি একটুও বুদ্ধি খাটাতে পারে না? ওইরকম একটা পাগল তো যে কোনো সময় ঝামেলা পাকাবে। আর ঠিক সেটাই হল, শেষ পর্যন্ত তোমরা চলে এলে। লেনেভুজ এক দীর্ঘশ্বাস ফেলল এবং তার শরীরটা একটু নাড়াল। মনে হল তার ওপর থেকে সব অবশ ভাব কেটে গেছে। সে নিজের বুক থেকে সেই পবিত্র হাড়ের তলোয়ারটা টেনে বের করল এবং আফসোসের সুরে বলল, কি একটা আফসোস, আমি এটা সাথে করে নিয়ে যেতে পারছি না। নিয়ে গেলে তোমরা খুব সহজেই আমাকে খুঁজে বের করতে পারবে। সেই ধবধবে সাদা হাড়ের তলোয়ারটা যখন তার শরীর থেকে আলাদা হয়ে গেল, সেই ক্ষত থেকে এক ফোঁটা রক্তও বের হল না। লেনেভুসের শরীরের যে অংশটুকু উধাও হয়ে গেছে সেটা দেখে মনে হচ্ছিল ওটা আসলে কোনোদিন তার শরীরের অংশই ছিল না। লেনেভুস তার ডান হাতটা বুকের ওপর রাখল এবং ক্রেস্টেড সেসিমির আর অন্যদের দিকে তাকিয়ে মাথা নিচু করে কুর্নিশ করল। সে বলল, বাইরের এয়ারশিপের লোকেরা নিশ্চয়ই এখন স্বাভাবিক হয়ে আসছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারব না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব গাধা হলেও শেষ পর্যন্ত তোমরাই আমাকে সাহায্য করেছ। তোমাদের মতো বোকাদের সেবা পাওয়াটা আমার জন্য সম্মানের বিষয়। একথা বলে সে আবার সোজা হয়ে দাঁড়াল এবং মুখে সেই তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, বিদায়, বোকা নাইটহক্সরা। তোমাদের জীবন দিয়ে আমাকে বিদায় জানাও। সে হাতের হাড়ের তলোয়ারটা শক্ত করে ধরল এবং কয়েক ধাপ সামনে এগিয়ে গেল সেসিমিরকে আঘাত করার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লেনেভুসের চোখের পাতা ভারী হয়ে আসতে লাগল। তার মনে হল সে এখনই গভীর ঘুমে তলিয়ে যাবে। সে বিড়বিড় করে বলল, তার মানে তোমার এখনও কিছুটা শক্তি অবশিষ্ট আছে। এটা তো বেশ ঝামেলার ব্যাপার। লেনেভুস নিজের জিভে জোরে একটা কামড় দিল, যাতে ঘুমটা ছুটে যায়। সে হঠাৎ সেই হাড়ের তলোয়ারটা দরজার পাশে পড়ে থাকা অচেতন নাইটহকটার দিকে ছুঁড়ে মারল। সেসিমির চিৎকার করে উঠলেন না। সেসিমির তার শেষ সম্বলটুকু দিয়ে হাত নাড়লেন। তার অদৃশ্য কোনো এক শক্তির প্রভাবে সেই হাড়ের তলোয়ারটা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেল। লেনেভুস ঠিক সেই সুযোগটাই খুঁজছিল। সে এক দৌড়ে পাশের বাথরুমের দিকে গেল এবং করিডোরের একদম শেষ মাথার জানালা দিয়ে লাফ দিয়ে দালানের বাইরে চলে গেল। এর কিছুক্ষণ পরেই সে রাস্তার একটা ম্যানহোলের ঢাকনা খুলল এবং দ্রুত নর্দমার ভেতরে ঢুকে পড়ল। নর্দমার এই গোলকধাঁধা সম্পর্কে লেনেভুস খুব ভালো করেই জানত। ভিতরটা ঘুটঘুটে অন্ধকার হওয়া সত্ত্বেও সে খুব অনায়াসে দৌড়াচ্ছিল, লাফাচ্ছিল আর মোড় ঘুরছিল। সে খুব দ্রুত নর্দমার গভীরে হারিয়ে যাচ্ছিল। হঠাৎ লেনেভুসের সহজাত প্রবৃত্তি তাকে সাবধান করে দিল। সে সাথে সাথে থমকে দাঁড়াল এবং শরীরটা পেছনের দিকে ঝুঁকিয়ে নিল। একটা সপাত করে শব্দ হল। একটা ট্যারোট কার্ড লেনেভুসের বুকের ডান দিকে গেঁথে গেল। কার্ডের চারপাশ দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করল। লেনেভুস মাথা উঁচু করে তাকাল। অন্ধকারে দেখার ক্ষমতা থাকায় সে তার আক্রমণকারীকে দেখতে পেল। সেখানে একজন মাঝারি গড়নের মানুষ শ্রমিকের পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা মুখোশ, যার মুখটা হাসি হাসি আর নাকটা টকটকে লাল। সে একজন হাসিখুশি ক্লাউন।